মংলা সমুদ্রবন্দরের কাজ এখন ভারতের পরিবর্তে চীনের হাতে। আর এতেই যেন রাতের ঘুম হারাম হয়ে গেছে দিল্লির নীতি নির্ধারকদের। কিন্তু কেন এই প্রকল্প থেকে হঠাৎ ভারতকে বাদ দিয়ে তা চীনের কাছে দেওয়া হলো? আর দীর্ঘ এক দশক ধরে মংলা বন্দরকে অচল করে রাখার পেছনে ভারতের আসল রহস্যটা কি ছিল? আজকের ভিডিওতে এর উত্তরগুলো জানব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ১৬ দফার যৌথ ঘোষণাপত্রে আরও কতগুলো আকর্ষণীয় প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো অস্থির প্রচারণা শুরু করেছে, যার অন্যতম কেন্দ্রে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা পোর্ট। প্রধানমন্ত্রীর ওই সফরে এই মংলা পোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ দুটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমটি হলো মংলা বন্দরের ঠিক পাশেই ১১০ একর জমিতে একটি আধুনিক অর্থনৈতিক অঞ্চল বা ইপিজেড গড়ে তোলা। এই কাজটি করার জন্য গত ২৫ জুন বেইজিংয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পে চীনা শিল্প ও উচ্চ প্রযুক্তি কারখানার প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পথ সুগম হবে। অন্যদিকে দ্বিতীয় বড় সিদ্ধান্ত হয়েছে মূল মংলা সমুদ্র বন্দরটিকে আধুনিক ও বড় করা নিয়ে। যদিও এই মংলা পোর্টকে আধুনিকায়নের জন্য ২৫ জুন সরাসরি কোনো চুক্তি সই হয়নি, তবে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক শেষে যে ১৬ দফার যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে সেখানে মংলা বন্দর আধুনিকায়নের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীন এই বন্দর সম্প্রসারণের জন্য প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে, যার চূড়ান্ত চুক্তি খুব শীঘ্রই সম্পন্ন হবে। অর্থাৎ প্রধানমন্ত্রীর সফরে মংলা বন্দর এবং এর পাশের অর্থনৈতিক অঞ্চল, এই দুটি বড় প্রকল্পই এখন ভারতের পরিবর্তে চীনের হাতে চলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই দুটো গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে ভারতকে বাদ দেওয়া হচ্ছে? আসলে এর পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। ২০১৫ সালে তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে এই দুটি কাজই ভারতকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে এই প্রকল্প সহ আরও বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য ২০১৭ সালে ভারতের সাথে ৪.৫ বিলিয়ন ডলারের লাইন অফ ক্রেডিট নামের একটি বিশেষ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ছিল ভারতের সাথে ওই সরকারের স্বাক্ষরিত তৃতীয় লাইন অফ ক্রেডিট চুক্তি, যার অধীনে ভারত সরকারের এক্সিম ব্যাংকের মাধ্যমে বাংলাদেশকে এই ঋণ সরবরাহের কথা বলা হয়। আর এই ৪.৫ বিলিয়ন ডলারের বিশাল ঋণের ছাতার নিচে মংলা বন্দর আধুনিকায়ন এবং এর নিকটবর্তী অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন সহ মোট ১৭টি আলাদা প্রকল্পকে যুক্ত করা হয়। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে ভারতীয় ঋণের এই বিশাল অর্থায়ন এবং ১৭টি প্রকল্পকে একই ছাতার নিচে আনাই তখন অনেকেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। কিন্তু বাহ্যিক এই জাঁকজমকের মধ্যেই লুকিয়েছিল শোষণের এক বড় হাতিয়ার। যেমন প্রথমত, ভারতীয় ঋণের প্রধান শর্তই ছিল ভারত বাংলাদেশকে যে অর্থ ধার দেবে সেই অর্থের প্রায় ৭৫% মালামাল, প্রযুক্তি এবং সার্ভিস ভারত থেকেই বাধ্যতামূলকভাবে কিনতে হবে। এমনকি প্রকল্পের কাজ করার জন্য কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান নয়, বরং ভারতের নিজেদের ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ করতে হবে। এর সহজ মানে হলো, ভারত একদিকে বাংলাদেশকে ঋণ দেবে আর সেই ঋণের টাকা ঘুরিয়ে তাদের নিজেদের দেশের প্রতিষ্ঠানের পকেটেই নিয়ে যাবে। অতঃপর এই শর্ত মেনেই ৫ বছর পর ২০২২ সালে মংলা সমুদ্র বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের মূল কাজটির জন্য একটি চূড়ান্ত বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে ভারতের এজিস ইন্ডিয়া কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সকে নিয়োগ দেওয়া হয়। শুধু এই মূল বন্দর আধুনিকায়ন প্রকল্পেরই মোট ব্যয় ধরা হয় ৫৪৬ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ভারতের ওই লাইন অফ ক্রেডিটের বিশেষ ঋণের ফান্ড থেকে প্রায় ৪০৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার কথা ছিল। আর এর পাশাপাশি পোর্টের নিকটবর্তী ১১০ একরের ইপিজেডটিকে গড়ে তোলার জন্য ভারতীয় ডেভেলপার প্রতিষ্ঠান হীরানন্দানী গ্রুপকে আলাদাভাবে মনোনীত করা হয়,
যার প্রাথমিক অবকাঠামো উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল ৮৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ওই ভারতীয় প্রতিষ্ঠানটির সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে করার কথা ছিল। ভারতীয় এই লাইন অফ ক্রেডিট ঋণের দ্বিতীয় ফাঁদটি লুকিয়েছিল এর সুদের হার এবং ঋণ পরিশোধের গ্রেস পিরিয়ডের নিয়মের মধ্যে। এই ঋণ কোনো সাধারণ এককালীন ঋণের মতো নয়, যার অর্থ হলো বাংলাদেশ এই ঋণের পুরো টাকা একসাথে পায় না, বরং নির্দিষ্ট প্রকল্প ভিত্তিক খরচ এবং সেই প্রকল্পের কাজের পরিমাপ ও অগ্রগতি অনুযায়ী ভারতের এক্সিম ব্যাংক ধাপে ধাপে টাকা ছাড় করে। এই ভারতীয় ঋণের বার্ষিক সুদের হার ১% ধার্য করা হয় এবং ঋণটি পরিশোধের মোট মেয়াদকাল নির্ধারণ করা হয় ২০ বছর। এর মধ্যে গ্রেস পিরিয়ড বা রেয়াতকাল রাখা হয় ৫ বছর, অর্থাৎ চুক্তির প্রথম ৫ বছর কোনো আসল টাকা ফেরত না দিয়ে শুধু সুদের টাকা দেওয়ার বিধান রাখা হয়। অর্থাৎ চুক্তির প্রথম ৫ বছর কোনো আসল টাকা ফেরত না দিয়ে শুধু সুদের টাকা দেওয়ার বিধান রাখা হয় এবং এই ৫ বছর পার হলে আসল ও সুদ মিলিয়ে মূল কিস্তি পরিশোধের কথা বলা হয়। কাগজ কলমে এই ঋণকে অত্যন্ত সহজ ও নরম ঋণ মনে হলেও এর ভেতরে কিছু জটিল শর্ত লুকিয়ে রাখা হয়েছিল। যেমন ঋণের বার্ষিক সুদের হার ১% হলেও এর পাশাপাশি অতিরিক্ত ০.৫% হারে কমিটমেন্ট ফি ধার্য করা হয়। এর ফলে ঋণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর যে পরিমাণ ঋণ বাস্তব কাজে ছাড় না করেই ব্যাংকে জমা রাখা হয়, সেই অলস পড়ে থাকা টাকার ওপর বাংলাদেশকে উল্টো এই ফি বা জরিমানা প্রদান করার শর্ত দেওয়া হয়। এছাড়া গ্রেস পিরিয়ড নিয়েও এক বড় ফাঁদ পেতে রাখা হয়। যেমন একটি প্রকল্পের কাজ সমাপ্ত হওয়া সাপেক্ষে ৫ বছর পর থেকে ঋণ পরিশোধের কিস্তি শুরু হওয়ার কথা থাকলেও এই ঋণ চুক্তির অধীনে ১৭টি আলাদা প্রকল্প একই ছাতার নিচে রেখে এক অভিনব শর্ত দেওয়া হয়। নিয়ম করা হয় যে ওই লাইন অফ ক্রেডিট ঋণের ফান্ডের ভেতর থেকে যে কোনো একটি মাত্র ছোট প্রকল্পের জন্য প্রথম যেদিন সামান্য অর্থ ছাড় করা হবে, সেদিন থেকেই পুরো $৪.৫ বিলিয়ন ঋণের ৫ বছরের গ্রেস পিরিয়ড গণনা শুরু হয়ে যাবে। এর ফলে অন্য বড় বড় প্রকল্পের কাজ শুরু কিংবা শেষ না হওয়া সত্ত্বেও পুরো ঋণের কিস্তির সময় গণনা ঠিকই চালু হয়ে যাবে। অন্যদিকে ভারতীয় ঠিকাদারদের কারণে বেশিরভাগ প্রকল্পের কাজ ১০ বছরেও শেষ হতে পারে না। ফলে দেখা যায় কোনো প্রকল্পের কাজ হয়তো মাত্র ১০% শেষ হয়েছে, কিন্তু এর মধ্যেই ৫ বছরের গ্রেস পিরিয়ড পার হয়ে গেছে এবং বাংলাদেশ ব্যাংক শর্ত মোতাবেক ওই পুরো $৪.৫ বিলিয়ন মূল ঋণের ওপর কিস্তি দেওয়া শুরু করতে বাধ্য হয়েছে। অতঃপর একদিকে কাজের এই চরম ধীরগতি আর অন্যদিকে কাজ শেষ হওয়ার আগেই ঋণ পরিশোধের চাপ, এই দ্বিমুখী সংকটের কারণেই প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD ভারতের এই জটিল শর্তগুলো শিথিল করার জন্য বারবার তাগিদ দিতে থাকে। কিন্তু তাতেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত প্রফেসর ইউনূসের সরকার কাজ শেষ না হওয়া এবং শর্ত ভঙ্গের কারণে ভারতের লাইন অফ ক্রেডিট ঋণের আওতাধীন বেশ কয়েকটি বড় বড় প্রকল্প বাতিল করে দেয়। আর এই বাতিল হওয়া প্রকল্পগুলোর মধ্যেই ছিল বহুল আলোচিত মংলা ইপিজেড প্রকল্পটি। চুক্তি অনুযায়ী ভারতীয় ডেভেলপার প্রতিষ্ঠান হীরানন্দানী গ্রুপ নির্ধারিত ২ বছরের মধ্যেই এই অর্থনৈতিক অঞ্চলের জমি উন্নয়নের কোনো কাজই শুরু করতে পারেনি। ফলে ভারতের এই বিশাল বরাদ্দটি বাতিল হয়ে যাওয়ার পর শূন্য হওয়া এই জমিতে কাজ করার আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে এগিয়ে আসে চীন। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে যান, তখন বেইজিংয়ে এই মংলা ইপিজেড প্রকল্পের নতুন চুক্তিটি চূড়ান্ত করা হয়। এই চুক্তির আওতায় চীন এখন ভারতের সেই ফেলে রাখা জমিতে উচ্চ প্রযুক্তি সম্পন্ন উৎপাদন শিল্প কারখানা, উন্নত ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন ফ্যাক্টরি এবং বিশাল সব ওয়্যারহাউস বা আধুনিক পণ্য সংরক্ষণাগার তৈরি করবে। ওদিকে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে মংলা ইপিজেড প্রকল্পের পাশাপাশি মংলা সমুদ্র বন্দর আধুনিকায়নের প্রকল্প থেকেও ভারতকে বাদ দেওয়া হয়। কেননা দীর্ঘ ১০ বছর পার হয়ে গেলেও মংলা পোর্টের মূল আধুনিকায়নের কাজ ভারত মোটেও এগিয়ে নিতে পারেনি। ভারতীয় ওই লাইন অফ ক্রেডিট ঋণের অধীনে মংলা পোর্টের আধুনিকায়নের জন্য কেবলমাত্র একটি কাজই সম্পূর্ণ হয়েছিল, আর তা হলো খুলনা থেকে মংলা পর্যন্ত ৬৫ কিলোমিটার দীর্ঘ একটি রেল লাইন স্থাপন করা।
তবে এই কাজেরও প্রায় অর্ধেক অংশের মূল কাঠামো ব্রিটিশ আমলেই তৈরি হয়েছিল। যেমন খুলনা থেকে বাগেরহাটের কাটাখালী পর্যন্ত প্রথম ৩৩ কিলোমিটার রেল লাইনের অংশটি মূলত ব্রিটিশ আমলে ১৯১৮ সালে তৈরি হওয়া একটি পুরনো রেলপথ ছিল। ভারত সেই পুরনো রেল লাইনের সরকারি খাস জমি ব্যবহার করেই সেটিকে আধুনিক ব্রডগেজ লাইনে পুনর্নির্মাণ করেছে। আর বাগেরহাটের কাটাখালী থেকে মোংলা পোর্ট পর্যন্ত বাকি ৩২ কিলোমিটার অংশে পাকিস্তান আমলেই মহাসড়ক নির্মাণ করা হয়েছিল। ভারত মূলত বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ বিভাগের সেই মহাসড়কের পাশের সরকারি খাস জমি এবং মোংলা পোর্টের নিজস্ব জায়গাতেই এই নতুন রেল লাইনটি বসিয়েছে। ফলে এই সম্পূর্ণ রেল লাইন স্থাপনে নতুন করে জমি অধিগ্রহণের কোনো ঝামেলা কিংবা বড় ধরনের প্রাকৃতিক বাধাও ছিল না। কিন্তু তারপরও ভারতীয় ঠিকাদাররা দীর্ঘ সময় অপচয় করে এই রেল লাইনটি নির্মাণ করে। আর এই পুরো রেল লাইন প্রকল্পের জন্যই ভারত প্রায় ৩৮৯ মিলিয়ন মার্কিন ডলার খরচ দেখিয়েছিল। বস্তুত ভারতীয় কর্তৃপক্ষের এই চরম ব্যর্থতা, অবহেলা, আমলাতান্ত্রিক মন্থর গতি এবং প্রকল্পের কাজ শেষ না হতেই কিস্তি পরিশোধের অযৌক্তিক চাপের কারণেই ২০২৫ সালে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মংলা সমুদ্র বন্দর আধুনিকায়ন এবং এর নিকটবর্তী ইপিজেড উন্নয়ন প্রকল্প থেকে ভারতকে চূড়ান্তভাবে বাদ দেন। আর এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মধ্য দিয়ে সেই ফেলে রাখা ও ব্যর্থ প্রকল্প দুটি চীনের সহযোগিতায় নতুন করে প্রাণ ফিরে পেতে যাচ্ছে। চীনের দ্রুত কাজ করার সক্ষমতা এবং বিপুল অর্থায়নের মাধ্যমে মংলা বন্দর ও দেশের সামগ্রিক দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তব রূপ পেতে যাচ্ছে। এদিকে অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই প্রকল্প ভারতের হাতছাড়া হয়ে চীনের কাছে চলে যাওয়ায় ভারতের নীতি নির্ধারক ও গণমাধ্যমগুলোতে এখন এক গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তারা এটিকে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে ভারতের নিরাপত্তার ওপর চীনের নজরদারি বৃদ্ধির একটি বড় কৌশলগত ঝুঁকি হিসাবে দেখানোর চেষ্টা করছে। অথচ বাস্তব সত্য হলো এগুলো নিছক বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প। এর সাথে কোনো সামরিক বা ভূরাজনৈতিক সংঘাত খোঁজার বিন্দুমাত্র কারণ নেই। মূলত ভারতের নিজের ব্যর্থতার কারণেই চীন আজ এই প্রকল্পগুলো নির্মাণ করতে যাচ্ছে। আর এতে বাংলাদেশের একমাত্র লক্ষ্য হলো তার নিজস্ব অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষা করা। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে নিজের বন্দরকে আধুনিক করা বাংলাদেশের অতীব জরুরি প্রয়োজন, যা একটি দেশের সম্পূর্ণ বৈধ অধিকার। বাংলাদেশের এসব উন্নয়ন প্রকল্প চীনের সাহায্যে এগিয়ে নেওয়ার অর্থ কোনোভাবেই কোনো ভারত বিরোধী কৌশলগত জোটে অংশগ্রহণ করা নয়। মূলত ভারতীয় মিডিয়া এবং নীতি নির্ধারকেরা তাদের নিজেদের এক দশকের চরম ব্যর্থতাকে ঢাকতেই এখন বাংলাদেশ চীন উন্নয়ন সম্পর্ক নিয়ে বিভিন্ন কাল্পনিক প্রোপাগান্ডা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।